আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো দেশ বিদেশে সবচেয়ে জনপ্রিয় বাঙালি মিষ্টি রসগোল্লা। আমার চ্যানেলে এই রসগোল্লা মিষ্টি বানিয়ে দেখানোর অনেক রিকোয়েস্ট ছিল। যারা রসগোল্লা বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তাদের জন্য আমার এই রেসিপি। অনেকের রসগোল্লায় রাউন্ড শেপ থাকে না, রান্নার পর চুপসে যায়, শক্ত হয়ে যায় বা ভিতরটা জালিদার হয় না। এইসব সমস্যার সমাধান নিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো হুবহু মিষ্টির দোকানের মতো রসগোল্লা। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। রসগোল্লা মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাতলা শিরা তৈরি করে নিব। পাতলা শিরা তৈরি করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর 3 কাপ পানি। এবার এই চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। একটি বলক চলে আসার পরেই চুলার ফ্লেমটাকে অফ করে দিতে হবে। শুধু চিনি আর পানিটা একসাথে মিশে গিয়ে একটি বলক চলে আসলেই তৈরি হয়ে যাবে রসগোল্লা মিষ্টির জন্য পাতলা শিরা। শিরাতে বলক চলে আসার সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ট্রান্সফার করে এটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে। মিষ্টির দোকানেও রসগোল্লা মিষ্টি তৈরিতে 2 ধরনের শিরা ব্যবহার করা হয়, একটি পাতলা শিরা আর একটি ঘন শিরা। এই শিরার সম্পর্কে আরও কথা আমি সামনে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রসগোল্লা বানানোর জন্য প্রথমে অবশ্যই ছানা তৈরি করে নিতে হবে। সেই জন্য একটি ভিনেগার সলিউশন বানিয়ে নিব। প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ পানি আর পানিতে দিয়ে দিলাম 1/4 কাপ ভিনেগার। পানি আর ভিনেগার একসাথে গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানা কাটার জন্য পারফেক্ট ভিনেগার সলিউশন। এবার একটি পাত্রে নিয়ে নিলাম 2 লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে এখানে খাঁটি গরুর দুধটাও ব্যবহার করতে পারবেন। এবার অনবরত নেড়ে নেড়ে দুধে বলক তুলে নিব। অনেকের হাতের কাছেই খাঁটি গরুর দুধটা অ্যাভেলেবেল থাকে না, তাই আমি সবসময় চেষ্টা করি প্যাকেটের দুধ দিয়ে ছানা কেটে দেখানোর। সবসময় চেষ্টা করবেন রুম তাপমাত্রায় থাকা দুধ দিয়ে ছানা তৈরি করার। ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বের করেই হুট করে ছানা কাটবেন না, তাহলে সেই ছানাটা ভালো হয় না, কিছুটা রাবারি ধরনের হয়ে যায়। কথা বলতে বলতে দুধে বলক চলে এসেছে। দুধে বলক চলে আসার সাথে সাথেই চুলার ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এবার আমি দুধটাকে 30 সেকেন্ডের মতো নেড়ে টেম্পারেচারটাকে হালকা ডাউন করে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ভিনেগার সলিউশন। আমি সম্পূর্ণ ভিনেগার সলিউশনটা একবারে অ্যাড করিনি, 2 বারে অ্যাড করব। এবার একদম আলতো হাতে একটি স্প্যাচুলার সাহায্যে দুধটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছানা কেটে নিব। এই কাজটা একদমই আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হবে, কারণ আজকে আমাদের রসগোল্লার জন্য একদম স্মুথ, সফট আর মোলায়েম ছানা লাগবে। অল্প একটু দুধের ছানা কেটে গিয়েছে, এবার আমি অবশিষ্ট ভিনেগার সলিউশনটাও দিয়ে দিলাম। গরম গরম দুধে যখন হুট করে ভিনেগারের পানি পড়ে তখন ছানাটা খুব দ্রুত কেটে যায়, তখন ছানাতে মাঝে মাঝে গুটি দেখা যায়। তাই রসগোল্লার ছানা কাটার সময় চেষ্টা করবেন ভিনেগারের পানিটাকে অল্প অল্প করে অ্যাড করার আর খুবই আস্তে ধীরে ছানাটাকে কাটার। এতে করে ছানাটা একদমই সফট রিকোটা চিজ বা মজরেলা চিজের মতো হয়। যখন সম্পূর্ণ ছানা কেটে গিয়ে এমন একটা ঘোলাটে পানি বেরিয়ে আসবে তখন দিয়ে দিব 1 কাপ পানি। এই পানিটা দেওয়ার ফলে ছানার টেম্পারেচারটা হালকা ডাউন হয়ে যাবে, তখন ছানাটা আর গুটি গুটি বাঁধতে পারবে না, খুবই সফট আর মোলায়েমই থাকবে। রসগোল্লার ছানাটা একবার কেটে যাওয়ার পর আর বেশিক্ষণ দেরি করা যাবে না, এটাকে সঙ্গে সঙ্গেই স্ট্রেন করে নিতে হবে। আমি ছানাটাকে একটি সুতি কাপড়ের সাহায্যে স্ট্রেন করে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে ভিনেগারের গন্ধটা দূর হয়ে যাবে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছানাটাকে একদম ঠান্ডা করে ফেলা যাবে না। রসগোল্লার ছানাটা একটু গরম অবস্থায় পানি ঝরতে রেখে দিতে হয়। এবার আমি এই ছানাটাকে এভাবেই স্ট্রেনারের উপরে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটই যথেষ্ট রসগোল্লার ছানাটা রেস্ট করার জন্য বা পানি ঝরার জন্য, এর চেয়ে বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই। এই সময়ে আমি রসগোল্লা শিরাটাকে তৈরি করে নিব। আমি রসগোল্লাগুলো যেই পাত্রে রান্না করব আমি সেই পাত্রেই শিরাটা তৈরি করে নিচ্ছি। রসগোল্লার শিরা তৈরি করার জন্য দিয়ে দিলাম 3.5 কাপ চিনি আর 7 কাপ পানি। এবার এই চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। যখন শিরাতে বলক চলে আসবে তখন শিরাটাকে রান্না করতে থাকবো একটা আঠালো কনসিস্টেন্সি চলে আসা পর্যন্ত। রসগোল্লা রান্না করার জন্য কোনো 1 তার বা 2 তারের শিরা বানানোর প্রয়োজন নেই, জাস্ট একটা আঠালো মধুর মতো শিরা তৈরি করে নিলেই হবে। এইদিকে আমার তৈরি করে রাখা ছানাটা থেকে খুব ভালোভাবে পানি ঝরে গিয়ে 5 মিনিটের মতো রেস্ট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে ছানার টেক্সচারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি ক্রিমি হয়েছে। রসগোল্লার ছানাতে একটা ময়েশ্চার ভাবের খুবই দরকার হয়। যদি আপনি এটাকে বেশিক্ষণ রেস্টে রেখে দেন বা বেশি ড্রাই করে ফেলেন তখন কিন্তু আর রসগোল্লাগুলো ভালো হবে না। ভালো ছানার কিন্তু এটাও একটা বৈশিষ্ট্য, আপনি যেই কাপড়ে ছানাটাকে রাখবেন সেই কাপড়ে ছানা একটুও লেগে থাকবে না, কাপড় থেকে খুব স্মুথলি ছানাটা বেরিয়ে আসবে। রসগোল্লা বানানোর জন্য এই ছানাটা একদম পারফেক্ট। এবার আমি হাতের তালুর সাহায্যে ডলে ডলে ছানাটাকে ক্রিম করে নিব। এই কাজটা আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করতে হবে। একটি বড় প্লেট, ট্রে বা ছেনির ব্যবহার করবেন, সেটার মধ্যে ছানাটাকে হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে ক্রিম করে নেবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে অল্প অল্প করে ছানা নিয়ে ক্রিম করে নিয়েছি। যখন ছানাটা খুব ভালোভাবে ক্রিম করা হয়ে যাবে তখন ছানাটাকে খুব ভালোভাবে মথে নিব।
এবার ছানাতে বাইন্ডিংয়ের জন্য কিছু উপকরণ অ্যাড করে নিব। দিয়ে দিলাম 2 চা চামচ ময়দা, 2 চা চামচ অ্যারারুট, 2 চা চামচ গুঁড়া দুধ আর 2 চা চামচ দানাদার চিনি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে ছানার সাথে মিক্স করে নিব। ছানাটাকে ততক্ষণ পর্যন্ত মথে নিব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ চিনির দানাগুলো গলে না যায়। আপনারা ছানার টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন যে রসগোল্লার ছানাতে কতটা বেশি ময়েশ্চার বজায় আছে, একদম অন্যান্য ছানার মতো ড্রাই হয়ে যায়নি। এখানে ছানাটাকে আবার অতিরিক্ত মথামথি করবেন না, তাহলে ছানার ভিতরের ঘিটা বেরিয়ে আসবে, তখন আর এই ছানাটা দিয়ে কোনো মতেই রসগোল্লা তৈরি করতে পারবেন না। যখন চিনির দানাগুলো আর হাতে লাগবে না তখনই মথা অফ করে দিতে হবে, এর থেকে বেশি মথার প্রয়োজন নেই। এবার আমি ছানা থেকে রসগোল্লা তৈরি করার জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে প্রত্যেকটি লেচি 15 গ্রাম করে মেপে নিয়েছি। এবার লেচিগুলো 2 হাতের তালুর মাঝখানে নিয়ে রসগোল্লার শেপ দিয়ে নিব। রসগোল্লার শেপ দেওয়ার সময় একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যেন রসগোল্লাতে কোনো রকম ফাটল না থাকে। কোনো রসগোল্লাতে যদি ফাটল থাকে সেই রসগোল্লাগুলোই রান্নার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। রসগোল্লা মিষ্টি তৈরি করার জন্য আমি সবসময় চেষ্টা করি এক সাইজের করে মিষ্টিগুলো তৈরি করার, এতে করে সবগুলো রসগোল্লা একসাথে ফুলে উঠে আর একই সময়ে সবগুলো মিষ্টি রান্না হয়ে যায়। আমি এই পর্যন্ত কতবার যে রসগোল্লা মিষ্টি বানিয়েছি সেটা আমি গুনেও বলতে পারবো না, আলহামদুলিল্লাহ। তারপরও আমি রসগোল্লা মিষ্টি রান্না করার সময় প্রথমে শিরাতে একটা ছোট্ট রসগোল্লা দিয়ে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। তাই আপনাদেরও রেকমেন্ড করব যে আপনারা রসগোল্লা মিষ্টি বানানোর সময় সবগুলো মিষ্টি একবারে হুট করে শিরায় ঢেলে দিবেন না, প্রথমে একটি মিষ্টি শিরায় দিয়ে চেক করে দেখে নেবেন যে মিষ্টিটা কি শিরায় খুব সুন্দরভাবে সাঁতার কাটছে কিনা, বা কোনোভাবে ভেঙে যাচ্ছে কিনা বা ফেটে যাচ্ছে কিনা। রসগোল্লা মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর শিরাতে হালকা দোল দিয়ে দিলাম যাতে মিষ্টিগুলো উল্টে পাল্টে যায়, কারণ এই অবস্থায় মিষ্টিগুলোকে কোনোভাবেই নাড়া যাবে না। মিষ্টিগুলো শিরায় দেওয়ার ঠিক 3 মিনিটের পর আমি ঝাঁকের জন্য দিয়ে দিলাম ময়দা গুলানো পানি। আমি 1 চা চামচ ময়দা 1 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, কারণ দেখতেই পাচ্ছেন রসগোল্লা মিষ্টিগুলো শিরার উপরে কেমন ভেসে আছে। যদি এমন ভেসেই থাকে তাহলে উপর থেকে কিভাবে কুক হবে, এই ঝাঁকটাই মিষ্টিগুলোকে কুক করে দিবে। এবার আমি রসগোল্লাগুলোকে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এই 10 মিনিটে আপনি রসগোল্লা মিষ্টিগুলোর কথা একদম ভুলে যাবেন, ঢাকনাটাকে একদমই সম্পূর্ণ উঠাবেন না বা রসগোল্লা মিষ্টিগুলো দেখার চেষ্টা করবেন না। শুধু ঝাঁকটা অনেক উপরে চলে আসলে ঢাকনাটাকে অল্প একটু খুলে স্টিমটাকে রিলিজ করে দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই 10 মিনিটে কোনোভাবেই উপরের এই ঝাঁকটাকে পড়তে দেওয়া যাবে না। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো ফুলে সাইজে একদম ডাবল হয়ে গিয়েছে, এই সময় শিরাটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে। তাই আমি শিরাতে দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। দেখতেই পাচ্ছেন পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি, আমি সেই গরম পানিটাকেই এখানে অ্যাড করছি। আর দেখতেই পাচ্ছেন আমি গরম পানিটাকে কিভাবে অ্যাড করছি। গরম পানি হুট করে মিষ্টির উপরে ঢেলে দিবেন না, তাহলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। গরম পানিটাকে শিরার সাথে মিলিয়ে আস্তে আস্তে অ্যাড করবেন যাতে মিষ্টিগুলো টের না পায়, এখানে আলাদা করে গরম পানি অ্যাড করা হচ্ছে। রসগোল্লা মিষ্টি অতিরিক্ত ঘন শিরাতে রান্না করলেও ভালো হয় না, আবার অতিরিক্ত পাতলা শিরাতে রান্না করলেও একদম ভালো হয় না। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার আগে সর্বপ্রথম শিরার যেই কনসিস্টেন্সিটা ছিল হালকা আঠালো, পুরো রান্নাটার সময় সেই আঠালো কনসিস্টেন্সিটাকেই মেনটেন করতে হবে। এখানে কোনো রকম 1 তার বা 2 তারের শিরা হতে দেওয়া যাবে না, আবার একদম পাতলা শিরাও করে ফেলা যাবে না। এটা বুঝে বুঝে পানি অ্যাড করতে হবে। আসলে মিষ্টি বানানোর ক্ষেত্রে অনেক ছোট ছোট টিপসও অনেক সময় মিষ্টিগুলো পারফেক্ট করার অনেক বড় ভূমিকা পালন করে। তাই আমি চেষ্টা করছি আপনাদের সাথে একদম ছোট থেকে ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করার, যাতে আপনারাও এমন সুন্দর সুন্দর গোল গোল রসে টুইটুম্বুর রসগোল্লা তৈরি করে আপনাদের বাসার সবাইকে খাওয়াতে পারেন। ঢাকনা খোলার পর আমি মিষ্টিগুলোকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে পানি অ্যাড করে দিয়েছি। 15 মিনিট পর আমার রসগোল্লা মিষ্টিগুলো পারফেক্টলি কুকড। আমি আগে থেকে রসগোল্লা মিষ্টির জন্য যে পাতলা শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এই গরম গরম মিষ্টিগুলো ঠান্ডা পাতলা শিরাতে ট্রান্সফার করে দিব। এবার আমি এই পাতলা শিরাতেই রসগোল্লা মিষ্টিগুলোকে রেখে দিব সারা রাতের জন্য। যেই শিরাতে রসগোল্লা মিষ্টি রান্না করা হয় সেই শিরাতে কখনোই রসগোল্লা মিষ্টি রেখে দিবেন না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি একটি রসগোল্লা প্রেস করে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কতটা বেশি রস অ্যাবজর্ভ করেছে। আমি এই রসগোল্লা মিষ্টিগুলো সন্ধ্যাবেলা তৈরি করেছি, তাই আমি সারা রাত রেখে দিয়েছি। আমি বেশিরভাগ মিষ্টি সন্ধ্যার দিকে তৈরি করি যাতে সারা রাত রেখে দিতে পারি। আপনারা এই মিষ্টিগুলো যেই সময় তৈরি করেন না কেন একটা কথা মাথায় রাখবেন, 7-8 ঘন্টার মতো রেস্ট রেখে দিতে হবে। এই সময়ে রসগোল্লা মিষ্টিগুলোর ভিতর পর্যন্ত শিরা ঢুকে একদম রসে টইটুম্বুর হয়ে থাকবে। তো তৈরি হয়ে গেল হুবাহু মিষ্টির দোকানের মতো। আসলে না, মিষ্টির দোকানের থেকেও অনেক গুণ বেশি ভালো রসগোল্লা। অনেক আগে এক আপু আমাকে কমেন্ট করে বলেছিল উনি সব মিষ্টির রেসিপিতে বিশ্বাস করেন কিন্তু রসগোল্লা মিষ্টির রেসিপিতে বিশ্বাস করেন না। তখন আমি ওনাকে বলেছিলাম, আপু আপনি একবার আমার এই রসগোল্লার রেসিপিটা চেষ্টা করে দেখবেন, আশা করছি ব্যর্থ হবেন না।
আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিটা ফলো করার পর আপুর রসগোল্লা প্রথম চেষ্টাতেই একদম পারফেক্ট হয়েছে আর আপুর রসগোল্লার রেসিপির উপর বিশ্বাসও ফিরে এসেছে। দেখতেই পারছেন মিষ্টিগুলোর ভিতরে কত বেশি রস অ্যাবজর্ব করেছে আর রসগোল্লাগুলো কত বেশি স্পঞ্জিও হয়েছে। এত জোরে প্রেস করার পরেও আবার আগের শেপে ফিরে আসছে। সারা রাত মিষ্টিগুলো শিরাতে রেখে দেওয়ার পরেও একদমই শক্ত হয়ে যায়নি, চুপসে যায়নি বা গোল শেপটা নষ্ট হয়ে যায়নি। এবার আমি একটি রসগোল্লা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত ইজিলি সফটলি রসগোল্লাটা ভেঙে যাচ্ছে আর ভিতর থেকে কতটা বেশি জালিদার হয়েছে। ওই যে আমি ছানা মথার সময় যেই চিনিটা অ্যাড করেছিলাম সেই চিনিটার জন্যই রসগোল্লার ভিতরে এত সুন্দর জালি ক্রিয়েট হয়েছে। রসগোল্লার ভিতরে এত পরিমাণ রস অ্যাবজর্ব হয়েছে, আপনি যখন পুরো রসগোল্লাটা একবারে মুখে দিবেন আপনার মুখের ভিতরে একটা রসের ব্লাস্ট হবে। আর এত সফট আর স্পঞ্জি রসগোল্লা যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। অনেকের রসগোল্লা মিষ্টি সুন্দর হয়, সফট হয়, কিন্তু ভিতর থেকে জালিদার হয় না। তাদের জন্য রসগোল্লা ভিতর থেকে জালিদার করার এই ট্রিকটি শিখিয়ে দিলাম। আমার আজকের এই সফট স্পঞ্জি গোলুমলু রসি টইটুম্বুর রসগোল্লার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।